সুপ্রিয় দর্শক, আমাদের এই বিশেষ আয়োজনে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে পেয়েছি আমাদের বেশ কয়েকজন পছন্দের মানুষকে। আমাদের এখানে উপস্থিত আছেন নায়ক, চিত্রনায়ক, টেলিভিশন নায়ক, আমাদের নায়ক আনিসুর রহমান মিলন। আছেন অভিনেত্রী বাঁধন। তারপর আছেন নাট্যকার, নির্দেশক, অভিনেতা রওনক হাসান। তারপর আছেন সাম্প্রতিক সময়ে নির্দেশনার দিকে যার খুব ঝোঁক যাচ্ছে বলে আমরা শুনতে পাচ্ছি, মৌসুমী হামিদ। কেমন আছেন আপনারা সবাই? আমরা ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমার তো ভালো থাকার আদেশ আছে, আমার ভালো থাকতে হয়, তাই না? আপনি দেখেই বোঝা যাচ্ছে যে আপনি অনেক ভালো আছেন। আচ্ছা, একদম। যেমন আমরা কিন্তু আজকে চেষ্টা করেছি যে একটু আলোচনা করতে যে আসলে কারা বেশি গুরুত্বপূর্ণ, নায়ক নাকি নায়িকা। কিন্তু আমার ধারণা মনে হয় ফলেই যাবে যে আসলে নায়িকারাই জিতবে, কারণ এই দলে কিন্তু বাঁধন আর মৌসুমী হামিদ আছে। কারণ মানে কি? এটার মানে কি? আমি প্রশংসা করলাম, তারা কিন্তু নেগেটিভলি নিল। আমি বলছি মেধাবী দুইজন অভিনেত্রীকে আমরা পেয়েছি, সেই জন্য বলছি। হ্যাঁ, না, তাহলে প্রেজেন্টারও দুজন দরকার ছিল, একজন মেয়ে দরকার ছিল আর একজন আপনি তো আছেন না, আমি সশরীরে পুরুষ হলে আসলে মেয়েদের পক্ষের। ও তাই নাকি? জানা থাকলো ব্যাপারটা, ঠিক আছে বাঁধন আপু। আচ্ছা, তাহলে আমরা দেখি যে আসলে আলটিমেটলি কি হয় রেজাল্ট। আমরা একটা প্রথম প্রশ্ন রাখতে চাই আপনাদের কাছে যে এখন আপনাদের ব্যস্ততা কি নিয়ে? ফার্স্টে মিলন। ব্যস্ততা তো একটাই, অভিনয় নিয়ে আমাকে অনেক বেশি ব্যালেন্স করতে হয়। ফিল্মের কাজ, টেলিভিশনের কাজ, আমাকে একদম সাইমালটেনিয়াসলি যেতে হয়, দুটো কাজকে একদম প্রাধান্য দিয়ে। বাঁধন, আপনার ব্যস্ততা কি নিয়ে? পুরোটাই আমার সন্তানকে ঘিরে। আমার মেয়ে এখনো অনেক ছোট, ওর মাত্র 4.5 বছর বয়স, ওকে অনেকটা সময় দিতে হয়। আর বাকি সময়টা অবশ্যই আমি চেষ্টা করি যে আমি যতটুকু কাজ করি সেটা যাতে সিনসিয়ারলি করতে পারি। আমি বলছি না আপনারা বাচ্চাকে সময় দেন না, ব্যাপারটা এরকম না, কিন্তু মাদের, কারণ ওনারা দুজন যেইভাবে আমার দিকে তাকাচ্ছে যে তার মানে কি আমরা সময় দেই না, ব্যাপারটা এরকম না। আসলে একজন মা পুরুষ ভার্সেস মহিলা করতেই হবে। বাঁধন শুরু থেকেই তাকানো, ঘুরে বসা, সবকিছুতেই একটা কিরকম ব্যারিয়ার তৈরি করে রেখেছে যে তোমরা আমরা। আপনি কি ব্যারিয়ার ভাঙতে চাচ্ছেন? ডেফিনেটলি কোয়ার্টিস হিসেবে তো সেটা আমরা ভাঙতেই পারি শামীম। আচ্ছা, আমরা এই আলোচনায় আসছি। আমরা বাঁধনের উত্তরটা পেয়েছি মোটামুটি। এবার আমরা মৌসুমীর কাছে একটা প্রশ্ন আমার থাকবে, আমি রৌনকের কাছে ঘুরে আসার আগে। আপনার নায়করা নাকি খুব সমস্যায় পড়ে আপনার হাইট নিয়ে, একদম তাই না? এটা আমরা জানতে চাই আপনার হাইট কত। তার আগে আমরা রৌনকের কাছে জানতে চাই উচ্চতা কত। আমার 73 ইঞ্চি। আচ্ছা, আর মৌসুমী হামিদ? আমি 5'9.5". আচ্ছা, আপনারা দুজন তাহলে উঁচু লেভেলের অভিনেত্রী। এখনকার ব্যস্ততা কি? আমার ব্যস্ততা কাজের ক্ষেত্রে নাটক, অভিনয়, এই আর হচ্ছে আমার পরিবার, আমার সন্তান রণজয়। আচ্ছা, মৌসুমী হামিদ, আপনার ব্যস্ততা কি নিয়ে? শুধুই অভিনয়। যারা ফেসবুক ফ্রিক আর কি, তারা আমরা প্রায় দেখেছি আপনি ক্যামেরার পেছনে বসে আছেন কয়েকটা ছবিতে, মানে পেছনে কারণ কি? নির্দেশনার প্রতি আমার আগ্রহ আছে। আচ্ছা, আমার কাজটা শেখার ইচ্ছা আছে। আচ্ছা, এখনকার প্রশ্ন তাহলে আমাদের এটা যে নাটক বা ফিল্মে কে বেশি গুরুত্বপূর্ণ, নায়ক নাকি নায়িকা? কারা আগে বলবে? আমি যেহেতু সিনেমায় মানে রেগুলার অভিনয় করি না, হ্যাঁ, কিন্তু আমি বললে বোধহয় নিরপেক্ষ মনে হবে। হ্যাঁ, আমি বললে বোধহয় নিরপেক্ষ মনে হবে। এখানে সারা পৃথিবীর ইন্ডাস্ট্রি আসলে নায়ক নিয়ন্ত্রিত ইন্ডাস্ট্রি, মেল ডমিনেটেড। আচ্ছা, এবং অধিকাংশ হলিউড বলেন, বলিউড বলেন, সমস্ত ছবি হয় নায়ক কেন্দ্রিক। হ্যাঁ, তো সুতরাং নায়ক তো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, ফার্স্ট প্রায়োরিটিতে থাকে। আমরা জানি নায়করা ফার্স্ট প্রায়োরিটিতে থাকে, নায়িকাদের কল থাকে হচ্ছে সকাল 8টায় এবং নায়কদের কল থাকে সকাল 10টায়। সেখানে নায়করা খুবই লজিক্যাল কারণে আমাদের প্রায়োরিটিটা বেশি দেয় বলে আগে কল দেয়। রিয়েলি যে তোমার প্রায়োরিটি কি, তোমাকে রাখো, মেকআপ করতে হবে, তোমাকে চুল প্রাকারান্তরে কিন্তু আমাদেরকে জিতিয়ে দিয়েছে। প্রশ্নটা যেটা ছিল আপনার যে আসলে কাকে প্রায়োরিটি দেওয়া হয়, আমি আসলে শামীম শাহেদ নাম এবং শরীরে এই পক্ষের, কিন্তু মনটা আসলে এইখানে। হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি শামীম ভাই। আচ্ছা, তাহলে আপনি বলেন যে নায়ক এই বেশি ইম্পর্টেন্ট নাকি নায়িকা বেশি? না, আসলে যদি চরিত্রগত দিক থেকে আপনি চিন্তা করেন, একটা স্ক্রিপ্টে, একটা গল্পের মধ্যে নায়কও যতখানি ইম্পর্টেন্ট, নায়িকা ততখানি ইম্পর্টেন্ট। এমন তো না যে সেখানে মেয়ে ছাড়া আপনার শুধু ছেলেদেরকে দিয়ে শুটিং করছেন। না, আমরা তো আনারি। মানে বাংলাদেশের সিনেমায় কিং আছে, কুইন নেই। বলিউডের সিনেমায় কিং আছে, কুইন নেই। হলিউডের ফিল্মে কিং আছে, কুইন নেই। আপনি ঠিক বলেছেন। তাহলে তো আর এক্সপ্লেনেশন দরকার নেই। এখন ওই ব্যাপারটা কিন্তু ছেলেদের চিন্তা ভাবনাও চেঞ্জ হচ্ছে, মেয়েদের চিন্তাও চেঞ্জ হচ্ছে, যারা স্ক্রিপ্ট লিখছেন তাদের চিন্তাও চেঞ্জ হচ্ছে। তাতে কি হচ্ছে যে এখন একটা নারীকে প্রাধান্য দিয়ে গল্প হচ্ছে। কিন্তু আমি কিন্তু দেখলাম যে বাঁধন যখন খেপে যায় তখন কিন্তু খুব শুদ্ধ করে কথা বলে, তখন হচ্ছে এরকম হচ্ছে এবং তারপরে হাত এরকম করে এই যে একটাও থাকবে না। সার্টিফিকেট কিন্তু আমার আছে দাঁত ভাঙা, ঠিক আছে? আচ্ছা, আপনি তো ডেন্টিস্ট। আমরা একটু সাদা পতাকার প্রশ্নে আসি। ধরেন মিলন, আপনার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কর্মকর্তা পদের কাজ, আপনার
ব্রিটিশ কাউন্সিলের কাজ, এইগুলো রেখে আপনি নায়ক হলেন কেন? আমার বন্ধুরা যারা আছে একসঙ্গেই আমরা থিয়েটার করেছি, একেবারে ছোটকাল থেকেই করেছি। সেটা কেন যেন এক ধরনের অবচেতন মন থেকেই হয়। তো আমি যখন স্টার্ট করেছি টেলিভিশনে কাজ করা, তখনও প্রফেশনালি টেলিভিশন করা যায়, অভিনয় করা যায়, এই জায়গাটা খুবই একটু কম ছিল। ন্যাচারালি আমরা কি করি, পড়াশোনা শেষ করি, করে চাকরিতে জয়েন করার চেষ্টা করি যে আমরা যে কোনো একটা জব করব অথবা বিজনেস করব। কিন্তু পেছনে সামহাও আমাকে এই থিয়েটার ব্যাকগ্রাউন্ডে অনেক বেশি অভিনয়টাকে তাড়িত করতো, যার জন্য একটা প্রজেক্ট 2 বছর করার পরে আমি নিজেই আবার অফ করেছি যে না, আমি তো থিয়েটার করতে পারছি না। অফ করে দিয়ে আমি স্ট্যান্ডার্ড চার্টার্ড গ্রিনলেস ব্যাংকে জয়েন করলাম। স্ট্যান্ডার্ড চার্টার্ড গ্রিনলেস ব্যাংকে জয়েন করতে গিয়ে দেখলাম যে সেটা আমার জন্য একেবারে রিভার্স। মানে ব্যাংক একদম সকাল আমাকে সকালে উঠতে হবে, আমি খুব ভয় পাই ভোরে ঘুম থেকে ওঠা। আমরা রৌনকের কথাটা শুনে নিই যে রৌনক, কেন আপনি নাট্যকার অভিনেতা হলেন? থিয়েটার করতে করতেই একটা সময় মানে মনে হয়েছিল যে না, এটাই বোধহয় আমার জায়গা, আমি এই কাজটিই করতে চাই। আমি চাকরি করেছি, তারপরে কিছু করার চেষ্টা করেছি, দেখি যে আমার মনটা সবসময় নাটকে পড়ে থাকে। টেলিভিশনে আসলে কাজ করাটা শুরু হয় মূলত টিকে থাকার জন্য। আমি থিয়েটার করে কোনো টাকা পয়সা পাই না, কিন্তু আমি নাটকটাই করতে চাই, নাটকের সঙ্গে থাকতে চাই। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি কাজটি করব। আর আমার যেহেতু লেখালেখি টুকটাক অভ্যেস ছিল, নাটক লিখলাম এবং নাটক প্রচার হলো, জনপ্রিয় হলো, আমি নাট্যকার হয়ে গেলাম। ভাইয়ার ভালোবাসাটা আপনাকে আমি সেই প্রশ্ন করতে চাই যে আপনার তো এখন মানুষজনের দাঁত নিয়ে গবেষণা করার কথা, সংসারে সময় দেওয়ার কথা, তো সেটা না করে আপনি কেন অভিনেত্রী হলেন? আমি যখন মেডিকেলের সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, তখন হচ্ছে আমাদের যে দারুচিনি দ্বীপের নায়িকা খুঁজছি, লাক্স চ্যানেলের সুপারস্টার, এই আমাদের সময়টা 2006-এ। আমি হচ্ছে হুমায়ুন আহমেদ স্যারের অনেক ফ্যান। তো আমি ভাবলাম আমাকে দিয়ে তো আসলে আর কিছু হবে না, তো আমি কি করব, আমি ওখানে যাব, যে আমার তো স্যারের সাথে অ্যাটলিস্ট দেখা হবে, আমার জীবন ধন্য, আর তো কিছু করার নাই। সেটাই এইটা থেকে হচ্ছে আমার শুরুটা। আমার সৌভাগ্য হয়েছে আমি স্যারের সাথে প্রথম কাজ করেছি, হুমায়ুন আহমেদ স্যারের সাথে 2 বছর আমি টানা শুধু স্যারের কাজ করেছি, এবং স্যারের ওখানে কাজ করেছি বলে আমি আজকে ডেন্টিস্ট হয়েছি। কারণ হয় না যে ওখানে ওই সুবিধাটা আমি অনেক পেতাম, যে কাজ করে আসো, হ্যাঁ ওই ব্যাপারটা ছিল। আমি আপনাকে বলি, কাজ করতে করতে শুনেন, কাজ করতে করতে যেটা হয়েছে, এই আকাঙ্ক্ষাটা আমার তৈরি হয়েছে। আমার আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে ডেন্টিস্ট বলে দাঁত তোলার বিষয় আসে কেন? দাঁত তো পরিচর্যার বিষয় তো আসে না, মানে আসলে আমার সাথে, আমার ইমেজের সাথে আসলে এই ব্যাপারটা খুব যায়। আমাদের এক বন্ধু, সে ডেন্টিস্ট, একজন নাকি তার কাছে গেছে, যে বলছে যে কি করব, সে জিজ্ঞেস করেছে, তো ওই রোগী বলেছে যে দেখেন যেটা নড়ে সেটা তোলেন। আলজিভ নড়তেছিল, টান দিয়ে তুলে ফেলছে। কিন্তু আমাদের দেশে ডেন্টিস্ট অনেক ভালো, আমরা দেখেছি অনেক ভালো ডক্টর আছেন। তাহলে আপনি ডক্টর বাঁধন। আমরা আপনাদের আলোচনার মাঝখানে এখানে একটা বিরতিতে যেতে চাই। সুপ্রিয় দর্শক, আমরা যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে। সুপ্রিয় দর্শক, আমাদের এই বিশেষ আয়োজনে আপনাদেরকে আবারও স্বাগতম। আমরা কথা বলছিলাম আমাদের প্রিয় 4 জন মুখের সঙ্গে। মৌসুমী, আপনি তো একটু চাপা পড়ে গেছেন, কিন্তু দেখেন এই যে 2 নায়ক এবং 1 নায়িকা, আমি একটা ছোট মানুষের জন্য চুপচাপ আছি। আরে থাক, এখন তুমি বলো। আচ্ছা, আপনি বলেন যে আপনি কেন অভিনেত্রী হলেন? আমি যদি অভিনেত্রী না হতাম তাহলে আমি ব্যাংকার হতাম। ওকে, আমি ম্যানেজমেন্টে মানে অনার্স করছিলাম, তো ওই সময় হচ্ছে আমি লাক্সে চলে আসছি এবং তারপর অভিনেত্রী হয়ে গেছি। বাহ, কত সহজ, তাই না? হ্যাঁ, সহজ বলতে আমার ওরকম সহজ করে বললো, কিন্তু ব্যাপারটা আমি সহজ করে বলছি। ব্যাপারটা ছিল এরকম যে আমি অনেক কিছু করছি। আমি ইন্টারমিডিয়েট থেকে আমি সেলফ ডিপেন্ডেন্ট। আমি নিজে জব করছি, নিজে পড়াশোনাটা নিজে বিয়ে করার চেষ্টা করছি, আব্বু আম্মুকে প্রেশার দেওয়ার চেষ্টা কম করছি, মানে সব সময়। এখন আপনি এত ব্যস্ততা সামলাচ্ছেন কিভাবে? আমি কখনোই শান্ত প্রকৃতির ছিলাম না, কিন্তু আমার এই যে এই ব্যালেন্সটা আমি ছোটবেলা থেকে করতে শিখছি। তোমরা এরকম হাসতেছো কেন আমার দিকে তাকায়? এটাই তো বললাম, ওরা হচ্ছে সেই রকম কো-আর্টিস্ট যারা অন্যরা ভালো অ্যাক্টিং করলে সেটা নষ্ট করতে চায়। এটা আমি বুঝে গেছি। এখানে প্রফেশনাল জেলাসে চলে আসছে। ওকে ফাইন, আমি বলছি একদম ভাই, এভাবে সুইচ করে হাসবেন না। আমি যেহেতু ছোটবেলা থেকেই একটু সেলফ ডিপেন্ডেন্ট ছিলাম, সো এই ব্যাপারগুলো এইগুলো ম্যানেজ আমি করতে পারি। কিভাবে কথা শেষ হলে একটা কাশি দেন, তাহলে বুঝতে পারবো যে কথা শেষ। তো ওইভাবেই পারি আর কি। আচ্ছা, নাইস। এখন আপনাদের দুজনকে যদি প্রশ্ন করি, ধরেন এই যে ওমেন বললেও সঙ্গে একটা মেন থাকে, মেনটা আলাদা করলে ও কোনো শব্দ নাই। তারপর আপনি যদি বলে হিরোইন, তার মধ্যে একটা হিরো আছে। তারপর যদি আমরা বলি ফিমেল, ফিমেলের মধ্যেও কিন্তু মেল আছে। মানে পুরুষের অংশ বাদ দিয়ে নারীদের কি অর্থহীন হয়ে ওঠে? অবশ্যই না, এটাই বোঝাইছে যে নারী পুরুষ হচ্ছে একে অপরের সম্পূরক।
নারী ছাড়া পুরুষ যেমন দরকার নাই, সেরকম পুরুষ ছাড়া নারীর দরকার নাই। বাঁধন অনেক কষ্টে চুপ আছে। বাঁধন কি যেন বলতে আমি চাচ্ছেন? কিচ্ছু বলবো না, কারণ আমি বললেই আপনি বলেন যে আমি সব কথা বলে ফেললাম, এটা তো হলো না, তাই না? না বাদর আমরা শুনতে চাই। আসলে মানে যখন আমাদেরকে কেউ সৃষ্টি করেছেন, Right. সে কিন্তু এটা ভেবেই সৃষ্টি করেছেন যে সবাই এখানে সাম্যাবস্থায় থাকবে, কিন্তু বাদর অনেক আমাদেরকেও একটু সময়- বলো, মানে আমাদেরকেও একটু বলো। না না শুনেন, আপনাকে বেশি পাত্তা দিয়ে যে বেশি লাভ নাই সেটা তো আমি জানি, তাই না? যাকে পাত্তা দিয়ে লাভ আছে তার দিকে তাকায় কথা বলতে হবে। এখন আমার প্রশ্ন, আপনার মিলন, আনিসুর রহমান মিলন, এই নামটা কে রেখেছিল? আপনার আর কোনো ডাক নাম আছে? নিকনেমটাই হচ্ছে মিলন। মিলন কে রেখেছিল পুরো নামটা? বাবা। তখন বাবারই। আপনার কোথায় থাকতেন? আমার তো কলাবান স্টাফ কোয়ার্টারে আমার জন্ম, জন্ম। তো এখানেই ছিলাম তখন, ঢাকাতেই। আচ্ছা, রনক, রনক আপনার নামটা কে রেখেছে? আমার নামটা রেখেছে বাবা আর আমার নানু। আমার জন্ম হয় ক্যান্টনমেন্ট, ঢাকা ক্যান্টনমেন্টে আচ্ছা আচ্ছা, সেখানে। এখন আমার নামটা হচ্ছে অনেক লম্বা নাম, সেটা হচ্ছে যে এম কামরুল হাসান রৌনক, এম এ কি? মাস্টার মোহাম্মদ কামরুল হাসান মাস্টার রৌনক। আল্লাহরে আল্লাহ। এটা আমার বাবা রেখেছেন। থিয়েটার করতে গিয়ে ওই থিয়েটারে যে ব্রুশিয়ার বের হয়, ফোল্ডার, ওই লিফলেট নাটকের, তো ওই লিফলেটগুলো তো একটু এরকম লম্বা চিকন থাকে, 2 লাইন লাগতো ওর জন্য। তো ওই কাস্টিং এ আমার নামটা লিখতে যে ওই প্রচারে যে দায়িত্বে ছিলেন, যে ওটার দায়িত্বে ছিলেন, উনি দেখলেন যে আমার পুরো নামটি লেখা যাচ্ছে না। ওই ব্যক্তির নাম মনে আছে? হ্যাঁ, মতিউর রহমান সাগর, সাগর ভাই থিয়েটার আর্টের। আচ্ছা। সাগর ভাই আমার নামটা এই এম কামরুল হাসান রনক থেকে রনক হাসান করে দিলেন, যেটা পপুলার। তারপর থেকেই রনক হাসান নামে আমি আসলে পরিচিত আচ্ছা, হয়েছি। মৌসুমী হামিদ, আপনার নামের কার রাখা? আমার নাম আমার আব্বুর রাখা। আমার ডাক নাম সুমি, বেসিক্যালি আমাকে বাসায় বা আমার ফ্যামিলি সবাই আমাকে সুমি নামে চেনে। সুমি, সুমি। মানে মৌসুমী হামিদ সুমি। হ্যাঁ মৌসুমী হামিদ সুমি। আচ্ছা, হামিদ আমার আব্বুর nice. নাম, আমার দাদা আমাকে মাহফুজা ডাকতেন। মাহফুজা। মাহফুজা। তাহলে পুরো নামটা কি দাঁড়ালো? মৌসুমী হামিদ সুমি। মৌসুমী হামিদ না, মাহফুজা সুমি। না, মাহফুজা হচ্ছে দাদা শুধু তাকে দাদু আদর করে ডাকতো, ডাকতেন। কেউ ডাকতো না। আদরের ডাক এটা। মিলনের পক্ষে মানাই সম্ভব হচ্ছে না যে কেউ আমাদের নায়িকাদেরকে আদর করে ডাকতে পারে। অফকোর্স, কেন নায়কদের কেন এটা মানতে হবে যে ওদেরকে অন্য কেউ ডাকবে আদর করে? নায়করাই ডাকবে আদর করে। না মাহফুজা, তাই না? মাহফুজা, দাদা তো নায়কের মাহফুজা আপনি পর্যায়ে। থেমে থাকবেন না, আপনি বলেন, তারপরে আর কোনো আদর করে কেউ না, আমার অনেক নাম আছে। হ্যাঁ। আদর করে আমার ফ্রেন্ডরা আমাকে মৌমাছি ডাকে। কি ডাকতো বন্ধুরা? মৌমাছি। মৌমাছি। হ্যাঁ। আচ্ছা, তারপরে আমার স্কুল ফ্রেন্ড যারা, অনেকে আমাকে পাখি ডাকতো। ওকে, বাহ, গুড। নাইস। হ্যাঁ, প্রেমিক কি ডাকে? প্রেমিক। আমরা ওই প্রশ্নে আসছি। বাঁধন, আপনার নামটা কার রাখা? আমার নানুর। আচ্ছা, আর আজমেরি হক রেখেছেন আমার বাবা। তাহলে আপনার পুরো নাম কি দাঁড়ালো? আজমেরি হক বাঁধন। তাহলে আর কোনো ডাক নাম? না আর নাই, আমাকে কেউ এত আদর করে কোনো নাম এখন উনি ডাকে না। হক আচ্ছা, আপনার- বাঁধন নামে পরিচিত। হ্যাঁ, এখন আমি হক হক বাঁধন। বাঁধন। আপনার প্রেমিক আপনাকে কি নামে ডাকতো? আমাকে কোনো আদর করে কেউ ডাকে না, আমি বুঝলাম না। জানো না বলতো না, না না না, কেন জানি, মানে আমার সাথে যায় না মনে হয়। বাঁধন, আপনি বলেন, আপনি কতগুলো প্রেম প্রস্তাব পাইছেন বলেন তো সত্যি করে? মানে কেমন শামীম ভাই আপনি? প্লিজ সত্যি করে বলো, প্লিজ, আমরা জানতে চাই, প্লিজ। আমরা অনেক আগ্রহ আমাদের। আচ্ছা, বলো, কিছু please। কমায় বলেন। না মানে আমি বলি, আমি ভীষণ রাগী, আমাকে দেখে তো সবাই জানে আর কি। তো ওকে কেউ প্রস্তাবই দেয়নি? হ্যাঁ, মানে যেটা হচ্ছে যে কেউ আসলে আমাকে যে সাহস করে কিছু বলবে, এই ব্যাপারটা খুবই কম ঘটেছে জীবনে। খুবই অথচ কম। তোমার মনটা যে এত না, নরম, না, এখন এত শুনেন, এখন আমি কোমল, বলি, এত নরম, কিন্তু যেটা- কেউ জানলোই না। রৌনক, এই অনুষ্ঠান ভাবিও দেখবে, হ্যাঁ, একটু সামলে। না, 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 সব ভাবিরা আমাকে নিয়ে সেফ, কারণ হচ্ছে জানে যে আমি তো সেই রকম একদম। শুনুন, এখন শুনুন, আমি বলি। আমার দুঃখ হচ্ছে মৌসুমী। জীবনে একটা ছেলেকে আমি নিজের মুখে বলেছিলাম যে তোমাকে আমার ভালো লাগে, ওই ছেলেটাই আমাকে পাত্তা দেয় না। আমি দুঃখ কোথায় রাখি? ও না, এরকম আমারও ছিল। আচ্ছা, আমার শুনি, যাকে শুনি। পছন্দ, কিন্তু ওই ছেলে আমাকে পাত্তা দেয় নাই। ও, কিভাবে বলছিলেন সেটা তাকে? আমি তাকে সরাসরি বলছিলাম যে ডেকে আমার এনে তো বলছেন, আপনাকে এই, এদিকে পছন্দ। এসো, না না না, দাঁড়াও। আমি এইভাবে বলি না, এত পচা ভাববেন না আমাকে, আচ্ছা, আচ্ছা, বুঝছেন? মানে আমি এমনি বলছিলাম তাকে যে দেখেন আমার তো আপনাকে পছন্দ হচ্ছে, এখন আমি কি করব? তখন সে আমাকে কি তখন বলছে আপনার বয়স জানেন? কত ছিল? তখন আমার কত 21। আচ্ছা, আমাকে বলছে কি জানেন, হ্যাঁ। বলছে এটা তোমার ইনফ্যাচুয়েশন, যাও বাসা যাও, বাসা যেয়ে পড়তে বসো। বলে না, একটা প্রশ্ন মৌসুমী হামিদের জন্য স্পেশালি করা, যে কবে বিয়ে বিয়ে করছেন করবে? কবে? আমি তো সারাক্ষণ ওদের বলতে থাকি ভাই আমার জন্য ছেলে দেখো, আমি বিয়ে করব। আপনার বরের বৈশিষ্ট্য কি হতে হবে? অবশ্যই লম্বা হইতে হবে আমার থেকে, আচ্ছা, তারপর? তারপর সুন্দর হইতে হবে, সুন্দরের ব্যাখ্যা কি? হ্যান্ডসাম হইতে হবে। এমন না যে তার অনেক ফর্সা মশা হইতে হবে আপনার মতো, কিন্তু হ্যান্ডসাম হইলে হবে। আপনি হ্যান্ডসাম আছেন, কিন্তু আমার ফর্সা ছেলে ভালো লাগে না, আমার একটু ট্যান ছেলে পছন্দ। আচ্ছা, হ্যাঁ, তো এই তো নিশন ভাই আর রৌনক ভাই দুইজনই খুশি। দুজনে হাত দেখতেছে কিন্তু, এরকম করে, হ্যাঁ। দুইজনই খুশি। আমি হয়ে কোনো লাভ নেই। মানে এই জীবনে আমি কিছুই পেলাম না, শুধু কালারটাই পেয়েছো। ওটা ডিসকালার। এখানে একটা বিরতিতে যেতে চাই। সুপ্রিয় দর্শক, আমরা যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে।
সুপ্রিয় দর্শক, আমাদের এই বিশেষ আয়োজনে আপনাদেরকে আবারও স্বাগতম। আমরা কথা বলছিলাম আমাদের প্রিয় 4 জন মুখের সঙ্গে। আমরা এখন আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করব ছোট ছোট করে। please. আমরা কার দিক থেকে আসবো? অবশ্যই না, না, ওদিক থেকে না, কেন প্রচুর কথা বলতেছি, আমরা অনেক কথা বলছি, এতক্ষণ তো খুব বলছেন, আমরা কথাই বলতে দেই না। Ladies এখন first. যখন টার্ন আসছে তখন কথা বলতেছেন না, এটা কি ধরনের কথা? আগে অবশ্যই মিলন ভাই শুরু করবে। আক্রমণাত্মক কেন? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। রৌনক, আপনি প্রেমে পড়েছেন কয়বার? অসংখ্যবার। স্ত্রী কততম? গুণে রাখা হয়নি, প্রেমগুলো কি বিয়ের আগে না পরে? দুটোই। দিনের কোন সময়টা আপনার প্রিয়? ভোরবেলাটা আমার খুব প্রিয়। আচ্ছা, প্রিয় বই কোনটা? সঞ্চয়িতা। প্রিয় নায়ক বাংলাদেশে? আনিসুর রহমান মিলন। প্রিয় নায়িকা বাংলাদেশে? মৌসুমী হামিদ। অনেকেই। আচ্ছা, অনেকেই। হ্যাঁ, দুজনের কথা বলতে চাচ্ছিল, আমি বুঝতে পারছি এটা। আর বিদেশে? বিদেশে আমার প্রিয় অভিনেতা টম হ্যাঙ্কস, টম ক্রুজ, আমির খান, নাসিরুদ্দিন শাহ। হ্যাঁ। ভয় পান কিসে? আপনার ভয় কিসে? নিজেকে। নিজেকে। আপনার অপূর্ণতা কি? আমি তো এখনো জীবনের শেষ পর্যায়ে আসিনি, এখনই অপূর্ণতা। কিভাবে? এই মোমেন্টে আপনার কিছু মনে হয় কিনা, যা আমার এরকম হলে ভালো হতো, এটা হলে ভালো হতো, এরকম কোনো কিছু মনে হয়? না, সেরকম কিছু তেমন মনে হয় না। আচ্ছা, শেষ প্রশ্ন, যে আপনার স্বপ্ন কি? আমি ভালো থাকতে চাই। ওকে, নাইস। আমরা এবার মৌসুমী হামিদে আসতে চাই। আপনি প্রেমে পড়েছেন কয়বার? 4 বার। দিনের কোন সময়টা আপনার প্রিয়? মধ্যরাত, দিনের রাতের মিলায় বলবো। আচ্ছা, কেন? রাতে একটু দেরিতে ঘুমাই, তো ঘুমানোর আগে আমি একটু ছাদে যেয়ে ঘোরাঘুরি করে আসি, ভালো লাগে ওই সময়টা। ওই টাইমে আর কেউ কি ছাদে ওঠে, অন্য কোনো ছাদে? না, আমি খুব ট্রাই করছি, বিশ্বাস করেন শামীম ভাই, এদিক ওদিক দেখতে দেখি কোনো ছাদ থেকে কেউ দেখে কিনা। আপনার প্রিয় বই কোনটা? হুমায়ুন আহমেদের সব বই আমার প্রিয়। আপনার প্রিয় নায়ক বাংলাদেশে? আচ্ছা, নায়িকা? মৌসুমী আপুর খুবই ফ্যান, মৌসুমী শাবনূর, এদের দুজনে। ছোটবেলায় আমি অনেক বাংলা ফিল্ম দেখতাম, যদি বড় হওয়ার পরে কম, আস্তে আস্তে ব্যস্ত হয়ে যাওয়ার পরে এখন দেখা হয় না। আপনি ভয় পান কিসে? মানুষ। আপনার অপূর্ণতা কিসে? আর একটু খাটো হইলে মনে হয় ভালো হতো না? তাহলে অনেক ব্যালেন্স হবে। আরে বাবা। এই আমি যতগুলো ইন্টারভিউ করেছি আমার জীবনে, এই প্রথম পেলাম যে একটু খাটো হলে ভালো, তাই না? হ্যাঁ। এরপর আমরা আসি যে আপনার স্বপ্নের কথা বলেন। এখন আপনি কোন স্বপ্নটা দেখছেন, বা কি আপনার স্বপ্ন? কোনো এক সময় হয়তো কাউকে জিজ্ঞেস করা হবে যে তোমার প্রিয় অভিনেত্রীকে, প্রিয় অভিনেতাকে, তখন কেউ হয়তো আমার নাম বলবে। আচ্ছা আচ্ছা, নাইস। বেস্ট উইশেস। এখন আমরা আসছি মিলন, আমাদের প্রিয় নায়ক। প্রেমে পড়েছেন কয়বার? অনেকবার। মানে একটা ডিপ্লোম্যাটিক উত্তর দিবেই। হ্যাঁ, সেটাই। কাউন্টেবল না, কেন না? হ্যাঁ। আমি আজকে এখানে হেঁটে যে আমরা নারী পুরুষের প্রেমের কথা বলছি, এবং আপনার এই ক্ষেত্রে আপনি কতবার প্রেমে পড়েছেন? আপনি যতটা ছাড় দিয়েছেন রণকের ক্ষেত্রে, ততটা ছাড় আপনি আমার ক্ষেত্রে দিতে চাইছেন না। হ্যাঁ। আচ্ছা, দিনের কোন সময়টা আপনার প্রিয়? গধূলি টাইমটা, মানে আচ্ছা, বিকেলের পরন্ত পরে, বিকেল। পরন্ত বিকেলটা। আচ্ছা, প্রিয় বই? আরো জালি মাতুব্বর। আপনি তো আমাদের প্রিয় নায়ক, আপনার প্রিয় নায়ককে? আমি আমির খানকে খুব পছন্দ করি। আমি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি ডমিনেট করছে সাকিব ভাই। হ্যাঁ। সাকিব খানকে আমি এক লেভেলের অনার করি, ডিউ টু ইন্ডাস্ট্রিটা এখনো সাকিব ধরে রেখেছে। আচ্ছা, আপনার ভয় কিসে? খুবই ছোট্ট একটা পোকাকে খুব ভয় পাই, সে হচ্ছে তেলা পোকা। আচ্ছা। সিরিয়াসলি মিলন ভাই? হ্যাঁ, ডিউ টু ছোটকালে আমি অনেক মানে উড়ন্ত তেলা পোকা পড়েছিল গায়ে। আপনার অপূর্ণতা কিসে? ঘুমে। সামনে আহারে আপনার বেচারা। একটা স্বপ্নের কথা বলেন। প্যাসিফিক আর আটলান্টিক মহাসাগরটাকে একটু ছোট করা যায় কিনা। লাভ কি? আমেরিকা যাওয়ার আমার আসার জন্য? সন্তানের কাছে যেতে আমাকে অনেক বেশি সময় লাগে, হ্যাঁ, যেটা যদি 2 ঘন্টায় যাওয়া যেত তাহলে আমি খুব তাড়াতাড়ি। রাইট রাইট, এটা আমরা সমব্যথী আপনার সঙ্গে। এইবার দেখছো কেমন করে আমার সাথে? বলেন বাঁধন, হ্যাঁ। আপনি প্রেমে পড়েছেন কয়বার? 4বার। আচ্ছা, স্বামী কততম ছিলেন? দ্বিতীয়। আচ্ছা, আপনার প্রিয় বই কি? আমি হুমায়ুন স্যারের অনেক ভক্ত, স্যারের আচ্ছা। সব বই আমার খুব পছন্দ। নাইস। আপনার প্রিয় নায়ক? আমি রাজ্জাক আঙ্কেলের অনেক ফ্যান, মানে আচ্ছা। যখন সে ইয়াং সময়কার রাজ্জাক, ও মাই গড, মানে একটা ফ্যান্টাসি। হ্যাঁ। আর জাফর ইকবাল খুবই হ্যান্ডসাম ছিলেন, Okay. মানে আমি হয় না যে দেখেই মানে মনে হতো যে ও ফাল্লা এত হ্যান্ডসাম কেন, এত সুন্দর করে কথা বলে। সাকিব ভাই অনেক ভালো করেন, আর যেহেতু আমরা এখন একসাথে কাজ করি তো so আমার বাকি হ্যাঁ। নামগুলো তাহলে আমরা পরের অনুষ্ঠানে আবার শুনলাম। আপনার প্রিয় বকা? বকা একেবারে দাঁত ফেলে দিব। খুবই রোমান্টিক বকা কিন্তু, তাই না? আমার কাছে বকাটা আপনি জিজ্ঞেস করেন না। আচ্ছা, এখন বলে দেন। সর। আর আমি হচ্ছে একদম সুপ্রিয় দর্শক, এটা আমাকে বলেন, ওনার প্রিয় বকা এটা। হ্যাঁ, প্রিয় বকা হচ্ছে আচ্ছা, এখন বলেন যে আপনি ভয় পান কিসে? মিথ্যা কথা। আচ্ছা, আপনার অপূর্ণতা কি? আমি মানুষকে খুব সহজে বিশ্বাস করি, তো আর একটু জাজ
করে বিশ্বাস করা উচিত আমার মনে হয়। নাইস। আর আপনার স্বপ্ন কি? যেমন আছি ঠিক সেইভাবে আসলে মারা যেতে চাই, মানে আমি ঠিক মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এমনই থাকতে চাই। মানে সুন্দর নাকি না, কোনটা? মানুষ হিসেবে। সুচিত্রা সেনের মতো না হয়তো না, আমার একদমই ওই কমপ্লেক্সগুলো নাই। আপনারা দুইজন অনেক ভালো করে জানেন কিনা বলেন? থ্রেট করে বললে তো বলবোই এটা জানি। কেমন কথা মিলন ভাই, আপনি জানেন আমার এরকম কমপ্লেক্স নাই। সুপ্রিয় দর্শক, আমাদের এই আজকের আড্ডা আমরা বলেছিলাম যে কোন দল জয়ী হয় আমরা দেখব, এবং আমরা তখন একটা ফোরকাস্ট করেছিলাম যে আমাদের নায়িকা দল জয়ী হবে, কারণ আমাদের এখানে বাঁধন এবং মৌসুমী আছেন। তা আমরা আপনাদের হাতে ছেড়ে দিলাম, আবার দেখা হবে, ভালো থাকবেন সবাই।